হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর দ্য ডিসিজড আলমার হোম মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরু হয় কালা জাদুর এক ভয়ঙ্কর রিচুয়ালকে দেখিয়ে। গভীর রাত, আকাশ ভাঙা বৃষ্টি, ঘন জঙ্গলের মাঝে এক মহিলা ওঝা 2 হাত ছড়িয়ে কাউকে আহ্বান করছে। তারই সামনে একটি ছেলে ও একটি মেয়েকে মাটির নিচে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। তবে তাদের মাথার অংশ মাটির উপরে আর তাদের শরীরের বাকি অংশটুকু মাটির নিচে চাপা। কালা জাদুর রিচুয়ালটি পালন করতে যখনই সেই মহিলা নিজের 2 হাত ছেলে ও মেয়েটির মাথায় রাখে, তখনই মেয়েটি তার সামনে ভয়ঙ্কর কিছু দেখতে পেলে ভয়ে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই দৃশ্যটা কাট হয়ে যায়। এরপরে আমরা 6 দিন আগের দৃশ্যকে দেখি, যেখানে একটি গ্রামের ভেতরে আমরা একজন ধনী ব্যক্তিকে দেখতে পাই, যার নাম মিস্টার মুলোয়ান্ত। লোকে ডাকত মিস্টার মিউল বলে। তার অনেক চাষের জমি ছিল, আর সেই জমিতে অন্যদের তুলনায় অনেক ভালো রাবারের গাছ চাষ হতো। লোকজন প্রায় তাকে জিজ্ঞাসা করত এর রহস্য কি, কিন্তু মিউল কাউকে কিছু বলতো না। এরপর আমরা দেখি মিউল বাজার করে তার বাইক চালিয়ে সোজা পৌঁছে যায় তার রাবার গাছের জমিতে, যেখানে তার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল সেই গ্রামের প্রধান মিস্টার বুদি। উনি হেসে বলেন, মিউল, আপনি কি কোনো গোপনীয়তা না রেখে বলবেন কিভাবে ভালো রাবার গাছ লাগানো যায় আমাদের গ্রামের কৃষকদের জন্য? আপনি তো জানেন অনেকের জমি আছে, আপনি সাহায্য করলে সকলের উন্নতি হবে। উত্তরে মিউল কাজে ব্যস্ত আছে বলে সেই প্রসঙ্গ এড়িয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে একটা লম্বা ব্রিজ পার করার সময় পিছন থেকে একটা সবজি বহনকারী খালি ট্রাক চলে আসে ও অ্যাক্সিডেন্টের হাত থেকে মিউল প্রাণে বেঁচে যায়। ট্রাকের পিছনে লেখা ছিল, আমাদের দ্বারা আপনি আমন্ত্রিত হন। এই ট্রাকটি কিন্তু অদ্ভুত, তাই এটাকে মনে রাখুন। এরপর মিউল নিজেকে সামলে নিয়ে বাড়িতে পৌঁছালে দেখা যায় তার ছোট ছেলে ইয়ান্ডার সঙ্গে। সে গরমের সময় তার বাবাকে জ্যাকেট পরে থাকতে দেখে বলে, তুমি কি অসুস্থ বোধ করছো? উত্তরে মিউল বলে, না না, তেমন কিছু নয়, আমার বয়স হয়েছে তাই ঠান্ডা লাগছে। এসব নিয়ে তুমি ভেবো না, তুমি পড়াশোনায় মন দাও আর ভেবে ঠিক করো কোন কলেজে ভর্তি হবে। কিন্তু ইয়ান্ডা একদমই পড়াশোনায় আগ্রহী ছিল না। সে বাবারই মতন চাষবাস করতে চেয়েছিল, তার যত্ন নিতে চেয়েছিল, কিন্তু তার বাবা চেয়েছিলেন সে যেন পুলিশ একাডেমিতে প্রবেশ করুক ও কমান্ডার হোক। এরপর মিউল এগিয়ে যায় তার প্রিয় ঘোড়া রাস্তাবলের দিকে, যেখানে আমরা দেখি মিউলের দুলাভাইয়ের মেয়ে আজংকে। মূলত আজংই বাড়ির সব কাজকর্ম সামলায়, ঘোড়ার দেখাশোনা থেকে শুরু করে সব কিছু। এই সূত্রে বলে রাখি, মিউলের 3 সন্তান। সবচেয়ে ছোট ছেলে ইয়ান্ডা, যাকে আমরা আগেই দেখেছি, তার বড় বোন নুরি, আর সবচেয়ে বড় ভাই শেষা, যে এখন পড়াশোনা করে অনেক সফল হয়েছে এবং বড় ডাক্তার হয়েছে। নুরির গ্র্যাজুয়েশন হয়েছে গতকাল, এরপর সে ইঞ্জিনিয়ার হবে। রাত হলে আমরা দেখি মিউল তার স্ত্রী ইবুর কাছে গিয়ে তাদের ছোট ছেলে ইয়ান্ডাকে নিয়ে আলোচনা করে। মিউল বলে ইয়ান্ডার বড় ভাই এবং বড় বোন সফল, কিন্তু সে কেবল একটি উচ্চ বিদ্যালয়ের স্নাতক। তার কাছে এখন অনেক সুযোগ আছে, কিন্তু সে চাষাবাদেই থাকতে চায়। সেই কথা শুনে ইবু বলে, ওকে জোর করা উচিত না, ওর যা ভালো লাগে তাই করতে দেওয়া উচিত। মিউল বলে, বেশ, তবে আমি মারা যাবার পর। ইবু বলে, জীবন মৃত্যু আল্লাহর হাতে, তাই এই সম্পর্কে চিন্তা করবেন না। ঠিক তখনই মিউল কফি পান করে। হঠাৎ তার বুকে অসহ্য ব্যথা ওঠে, কফির কাপ হাত থেকে পড়ে ভেঙে যায়। সেই দেখে ইবু ছুটে আসে ও তাকে সামলাতে থাকে। সে বলে, একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আগামীকাল ভোরের আগে গরম পানি দিয়ে গোসল করুন। শেষা যে ওয়াটার হিটারটা দিয়েছিল, এখন সেটা ব্যবহার করুন। মিউল নিজের বুক চেপে ধরে বিশ্রাম নেয়। এরপর ঘড়ির কাঁটা ভোর 4:30 হলে ইবু ঘুম থেকে জেগে ওঠে ও ক্যালেন্ডারের পাতা বদলে দেয়। আজ ছিল ক্লিওয়ান মঙ্গলবার। এটা একটা বিশেষ দিন, যার মানে আমরা পরে জানব। এরপর ইবু বাড়ির সকলকে ডাকতে চলে যায় ভোর হয়েছে বলে। অপরদিকে তখন মিউল বাথরুমে প্রবেশ করেছে গরম পানিতে গোসল করবার উদ্দেশ্যে। সেই সময় আমরা দেখতে পাই ওয়াটার হিটারের পাওয়ারের কিছু সমস্যা হতে শুরু করেছে। মিউল সেই বিষয়টা বুঝতে না পেরে শাওয়ার চালিয়ে দেয়। অল্পক্ষণ পরেই গত রাতের মতন আবার তার বুকে ব্যথা ওঠে। এদিকে ওয়াটার হিটার শর্ট সার্কিট হয়ে বাথরুমের ফ্লোরের পানিতে বিদ্যুতের স্রোত ছড়িয়ে পড়ে। মিউল নিজেকে সামলে নিয়ে যখনই তার অজান্তেই ফ্লোরের পানিতে পা রাখে, তখনই ইলেকট্রিক শক পেয়ে সে মেঝেতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরেই আমরা স্ক্রিনে একটা মেসেজ দেখতে পাই।
যেখানে লেখা ছিল ইন্দোনেশিয়ার একটি সম্প্রদায় বিশ্বাস করে যদি কেউ মঙ্গলবার একটি ক্লিয়ন দিনে মারা যায় তাহলে সেই ব্যক্তির আত্মা ফিরে আসে তার পরিবার কিংবা তার নিকটস্থ মানুষদেরকে সাথে নিয়ে যেতে। আসলে সেই দিনটিকে খুব অশুভ বলে মনে করা হয়। মিউল মারা গিয়েছিল ক্লিয়ন মঙ্গলবারে। তার মৃত্যুতে সুখী পরিবার হঠাৎ শোকাহত ও বিধ্বস্ত হয়। এরপর আমরা দেখি নুরি, যে তার বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে এসেছে। তার আজ গ্র্যাজুয়েশনের দিন ছিল, যাকে কেন্দ্র করে তার বাবা মিউল বেশি খুশি ছিল। নুরি বাবার মৃতদেহ ছুঁয়ে কাঁদার সময় সেখানে তার বড় ভাই শেষা এসে পৌঁছায়। তারও একই অবস্থা ছিল। তাদের একে একে মনে পড়তে থাকে তার বাবার সঙ্গে কাটানো পুরনো স্মৃতির কথাগুলো, কিভাবে তাদের বাবা তাদেরকে বড় করে তুলেছে। শুধু এরাই নয়, মিউলের স্ত্রী ইবুর অবস্থাও তখন বেশ ভয়াবহ। অপরদিকে তখন আজাংয়ের বাবা মানে মিউলের দুলাভাই মিস্টার সুয়াসো গ্রামের সকল মানুষকে এই বিষয়টা জানাবার জন্য ব্যানার লিখছিল। এদিকে তখন মিউলের বন্ধুসম গ্রাম প্রধান মিস্টার বুদি আসে তাদের বাড়িতে, যার সাথে ইয়ান্ডা ও শেষা বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। নুরি সেই কথা শুনে বাইরে বেরিয়ে আসলে জানা যায় বুদি তখন একটা রিচুয়ালের কথা বলছিল, যেটা শেষা, নুরি, ইয়ান্ডা এবং তাদের মা ইবুকে করতে হবে। উনি বলেন, তোমাদের বাবা মঙ্গলবার একটি ক্লিয়নে মারা গেছেন। এই দিনটা মোটেও ভালো নয়। পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে তোমাদেরকে একটা রিচুয়াল করতে হবে। তা না করলে 5 দিনের মধ্যে তোমার পরিবারের সকলকে তার আত্মা টেনে নেবে। এই রিচুয়ালে তোমাদেরকে জানাজার পথে হাঁটতে হাঁটতে প্লেট ভাঙতে হবে, যাতে তোমাদের বাবার আত্মা শান্তি পায়। কিন্তু শেষা এটা করতে অস্বীকার করে, কারণ সে এসব কুসংস্কারকে বিশ্বাস করে না। তার বাবা সদ্য মারা গেছে, তাই এসব তার কাছে অর্থহীন লাগছিল। এমনকি সে স্পষ্ট জানিয়ে দেয় তার মাকে সে এসব করতে দেবে না। কিন্তু নুরি ও ইয়ান্ডা সেই রিচুয়াল করতে চাইছিল, তাই সে শেষাকে বুঝায়। কিন্তু তাতেও শেষা রাজি না হয়ে জানাজার নামাজ পড়তে ভিতরে চলে যায়। এটা স্পষ্ট যে তারা শিক্ষিত ছেলেমেয়ে ছিল এবং তারা এসব কিছুতে বিশ্বাস করত না। শেষমেশ তারা বাবাকে কবর দিতে নিয়ে যায়। যাবার পথে মিউলের ব্যবহার করা কিছু প্লেট এবং ফুল ও পয়সা আনা হয়। রিচুয়াল করার কথা ছিল পরিবারের সবাইকে, কিন্তু শুরুতেই যখন ইবুর হাতে প্লেট দেওয়া হয় তখনই সে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই দেখে শেষা তাকে সামলে নিয়ে বলে এই রিচুয়াল করার দরকার নেই। তখন শুধু ইয়ান্ডা আর নুরি মিলে সেই রিচুয়ালটা করে। তারা পথের মধ্যে প্লেট ভাঙে, ফুল আর কয়েন ছুঁড়ে দিয়ে এগোতে থাকে। পিছনে শেষা তার মা ইবুকে সামলে নিয়ে এগিয়ে আসে। একসময় তারা কবরস্থানে গিয়ে পৌঁছায়। দাফনের সময় ইবু বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার স্বামীকে ভীষণ ভালোবাসত। সে চিৎকার করে বারংবার মিউলের আত্মাকে বলছিল তাকেও সঙ্গে নিতে। তখন কোনো মতে নুরি আর আজাং মিলে ইবুকে সামলায়। যাই হোক, মৃত্যুর পর প্রথম দিন শুরু হয়। রাতে তখন তাদের বাড়িতে নামাজ এবং পবিত্র কোরআনের আয়াত পাঠ করা হচ্ছিল। তখনই কোনো অদৃশ্য শক্তি ধেয়ে আসে সেই বাড়ির দিকে। পর মুহূর্তে ইবু তার স্বামীর গলা শুনতে পায়, যে তখন তার নাম ধরে ডাকছিল, যেটা মূলত মৃত মিউলের আত্মা বা অন্য কিছু ছিল। সেই ডাকে সাড়া দিয়ে ইবু কাঁদতে কাঁদতে মোমবাতি হাতে সারা বাড়িতে ঘুরতে থাকে ও বলে, আমাকেও সঙ্গে নিয়ে যাও তুমি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার সেই চিৎকার এবং কান্নার শব্দে সকলেরই খারাপ লাগে। তখন নুরি ছুটে এসে তার মা ইবুকে সামলায় ও তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর নুরি সেই রাতের জন্য তার মায়ের পাশে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভাঙে টেবিলে রাখা তাদের পারিবারিক ছবিটা পড়ে যাওয়ার শব্দ হলে। নুরি বিষয়টা চেক করে পুনরায় ছবিটা ঠিক মতনভাবে সাজিয়ে রাখে। এরপর সে মোমবাতি হাতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। এদিকে তখন তার মায়ের ঘরে জ্বলে থাকা একমাত্র মোমবাতিটা হঠাৎ নিভে যায়, যা স্বাভাবিক ছিল না। অন্যদিকে নুরি রান্নাঘর থেকে কারোর চায়ে চুমুক দেওয়ার মতো শব্দ শুনতে পায়, কিন্তু সে সেখানে পৌঁছালে তেমন কাউকেই দেখতে পায় না। তখনই তার হাতে ধরে থাকা মোমবাতিটা নিভে যায়। এবারে শব্দ ভেসে আসে বাথরুম থেকে, কেউ যেন সেখানে শাওয়ার চালিয়েছে। নুরি ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। তখন বাথরুম থেকে বেরিয়ে আসে ইয়ান্ডা। নুরি ইয়ান্ডার সাথে কথা বলে জানায় যে সে তার মাকে নিয়ে খুব চিন্তিত, কারণ তার মা তাদের মৃত বাবার ডাক শুনতে পাচ্ছে। তাই নুরি বলে, আমাদের সবাইকে সেই রিচুয়ালটা করা উচিত ছিল। দুজন কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যায়। তখন তাদের সঙ্গে দেখা হয় আজাংয়ের। সেও একই কথা বলে। ঠিক তখনই সেখানে আসে শেষা। সে সব কথা শুনে বলে, এমন কোনো অভিশপ্ত দিন বা ক্লিয়ন মঙ্গলবার বলে কিছু নেই। আমরা এখন সকলেই শোকাহত, তাই এই বিষয়টাকে অশুভ কিছুর সাথে জোড়া ঠিক নয়। আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। হাসপাতালে অনেক রুগী আমার জন্য অপেক্ষা করে বসে আছে, তাই আমাকে কালকেই বেরোতে হবে। সেই কথা শুনে ইয়ান্ডা রেগে যায় ও বলে, তুই তো এখান থেকে পালিয়ে যাওয়ার কথাই ভাবছিস। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়।
উত্তরে শেষা বলতে থাকে ইয়ান্ডার কোনো দায়িত্বজ্ঞান নেই বলে কি সে তার রুগীদেরকে নিয়ে ভাববে না। তখন নুরি কোনো মতে শেষাকে শান্ত করে। এরপর শেষা ও আজাং নিজের ঘরে চলে যায়। তখন আমরা নুরির পিছনে একজন পোচং বা কাফন জড়ানো জ্যান্ত লাশকে দাঁড়িয়ে থাকতে দেখি, যা নুরির নজর এড়িয়ে যায়। অপরদিকে তখন ইবু জেগে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের সিলিং ফ্যানের দিকে। তারপর দ্বিতীয় দিন আসে। ভোরে নুরির ঘুম ভাঙলে সে যখন তার মা ইবুকে ডাকতে যায় তখন সে দেখে তার মা ঘরে নেই। এরপর নুরি তাকে সর্বত্র জায়গায় খুঁজতে থাকে। নুরির পাশাপাশি আজংও তার আন্টিকে খুঁজছিল। এমন সময় তারা ইবুকে রাস্তায় শুয়ে ঘুমাতে দেখে। সে তখন প্রচণ্ড শীতে কাঁপছিল। সেই দেখে তারা তাড়াতাড়ি চিৎকার করে অন্যদেরকে ডাকে। শেষা সেখানে আসলে দেখে রাস্তা দিয়ে একটা ট্রাক ছুটে আসছে তার মায়ের দিকে। সে তখন দেওয়াল টপকে এগিয়ে যায়। ঠিক সেই সময় ইয়ান্ডা গ্রাম প্রধান মিস্টার বুদির সাথে সেদিকে হেঁটে আসছিল। তখন সেই দৃশ্য দেখে ইয়ান্ডা ছুটে গিয়ে তার মাকে টেনে রাস্তার মাঝখান থেকে সরিয়ে নেয়। তখনই আমরা দেখি সেই সবজি বহনকারী ট্রাকটাকে, যার সাথে মিউলের একসময় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। এরপর বাড়ির সকলে যখন ইবুকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছিল তখন মিস্টার বুদি ইয়ান্ডার হাত ধরে টেনে বলে যে, তুমি বিশ্বাস করো বা না করো, এই সব কিছু তোমার বাবার মৃত্যুর সাথে সম্পর্কিত। সেই কথাটা শেষা দূরে দাঁড়িয়ে থেকে শুনতে পায়, আর তার মোটেও ভালো লাগে না। যাই হোক, এরপর নুরি ও আজং ইবুকে তার রুমে নিয়ে আসে। তখন ইবু তাদেরকে বলে, আমার খারাপ খবর আছে, আমি শীঘ্রই মারা যাব, তবে আমি নুরিকে আমার সাথে নিয়ে যাব। এই কথা বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকে। নুরি ভয় পেয়ে সেই কথা তার ভাইদেরকে বললে শেষা বলে, মা সম্ভবত ডিপ্রেশনে ভুগছে। সেরকম কিছুই নয়। কিন্তু নুরি ও ইয়ান্ডার তেমন মনে হচ্ছিল না, কারণ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ইবু কতটা ডিপ্রেশনে ছিল যে সে তার মেয়েকে নিজের সাথে নিয়ে যেতে চাচ্ছে, যা ছিল বেশ অদ্ভুত। আসলে আমি বলতে চাইছি, পোচংকে দেখতে পাওয়া আর গরমের সময় হঠাৎ শীতের মতন কাঁপুনি দেওয়া, এই সব কিছু ডিপ্রেশন হতে পারে না। এরপর ইয়ান্ডা যখন মিস্টার বুদির কথা বলে সেই রিচুয়ালের প্রসঙ্গ তুলে ধরে তখন শেষা বলে, গ্রামের সকলেই জানে যে মিস্টার বুদি বাবাকে কতটা হিংসা করত, এমনকি সে একটি সামান বা ওঝার কাছে গিয়েছিল। সেই কথা শুনে ইয়ান্ডা বলে, যদি তেমন কিছু নাই ঘটে থাকে তাহলে মার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকা সত্ত্বেও কেন ঠান্ডা লাগছে? দাদা, তুই তো একজন ডাক্তার, তাহলে এর কারণ বলে দে। ঠিক সেই সময় ওখানে চলে আসে আজাং, যাকে শেষা পাঠিয়েছিল তার মা মানে ইবুর জন্য ওষুধ আনতে। বৃষ্টির কারণে সকল ওষুধের দোকান বন্ধ থাকায় সে কেবল একটি ওষুধই আনতে পেরেছিল। আজাং চলে গেলে শেষা বলে, আমি এখন এই পরিবারের প্রধান, আমরা আমাদের মতন করে এই সমস্যার সমাধান করব। এই কথা বলে সে চলে যায়। এরপর আসে তৃতীয় দিন। নুরি তখন গাছে জল দিচ্ছে, আর তার মা ইবু পাশে দাঁড়িয়ে বলছে, তোমার বাবা তোমার গ্র্যাজুয়েশন নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিল, কত কিছু পরিকল্পনা করেছিল, কিন্তু ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না। অপরদিকে তখন ইয়ান্ডা কাজের লোকেদেরকে বুঝিয়ে দিচ্ছিল কোন কোন অংশে কাজ করতে হবে। তখন সেখানে শেষা এসে মনে করিয়ে দেয় বাড়িতে শর্ট সার্কিট সম্পর্কিত সমস্যাকে ঠিক করিয়ে নেওয়ার কথা। এরপর শেষা তার মার কাছে এসে জিজ্ঞাসা করে সে কি এখন সুস্থ আছে, তাহলে সে আজ রাতে তার কাজের স্থানে চলে যাবে, যা অন্য শহরে ছিল। উত্তরে ইবু বলে সে এখন সুস্থ, তাই শেষা যেন তার কাজে ফিরে যায়। সেই রাতে দেখা যায় ইবু নিজের ঘরে তখন নামাজ পড়ছে। অপরদিকে তখন সেই বাড়ির দোতলায় কর্মচারীরা কাজ করছে হাতুড়ি পিটিয়ে, যার ফলে ইবুর ঘরে ঘুরতে থাকা সিলিং ফ্যানে এক অদ্ভুত সমস্যা হতে শুরু করে। কর্মচারীরা সেদিনের জন্য রাতের কাজ সেরে বাড়ি ফিরে যায়। এদিকে তখন ইবুর ঘরের আয়নায় দেখা যাচ্ছে একটা পোচংকে দাঁড়িয়ে থাকতে, কিন্তু ইবু তা টের পায় না, বরং সে তার নামাজ শেষ করে। এমন সময় ফ্যানটা বিকট শব্দ তুলে নড়তে শুরু করে। সেই দেখে ইবু ফ্যানটা বন্ধ করতে যায়, কিন্তু ফ্যান বন্ধ হয় না। তাই সে দরজা খুলে ইয়ান্ডাকে ডাকতে যাবে, এমন সময় হঠাৎ দমকা বাতাসে ঘরের বন্ধ দরজা হাট করে খুলে যায়। তাতে ইবু বেশ চমকে ওঠে। সে ধীরে ধীরে জানালার দিকে এগোলে তার একেবারে সামনে একটা কাফন জড়ানো পোচং উল্টো অবস্থায় ঝুলে পড়ে। তাই সে চমকে উঠে ঘরের মেঝেতে পড়ে যায়। তখনই চলতে থাকা সিলিং ফ্যান খুলে সরাসরি ইবুর পাশে এসে পড়ে এবং চলন্ত ফ্যানের ব্লেড দিয়ে তার মুখ সম্পূর্ণ কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানে যেমনটা সে আগেই বলেছিল, আমি শেষ হয়ে যাচ্ছি, সেটাই সত্যি হলো। এই ঘটনা ছিল ভয়াবহ। এক পরিবারের ভাই বোনেরা পরপর মা এবং বাবা দুজনকেই হারালো। মিউলের মৃত্যুর 3 দিনের মাথায় এই ঘটনা ঘটল দেখে সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিল। তাই মিস্টার বুদি ইয়ান্ডার সঙ্গে দেখা করে বলে এই মুহূর্তে তাদেরকে সাহায্য করতে পারে একজন সামান বা ওঝা। তাই সে ওই ওঝার ঠিকানা তুলে দেয় ইয়ান্ডার হাতে ও বলে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে আছে তার দাদা শেষা।
এরপর নুরি আর শেষার মধ্যে তর্ক শুরু হয়। নুরি বলে এসব কিছু ঘটছে কারণ আমরা সেই রিচুয়ালটা শেষ করিনি, কিন্তু শেষা বলে সবই কাকতালীয় ঘটনা। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন সেখানে ইয়ান্ডা এসে বলে সে এই সব কিছুকে আটকাতে কি করতে চলেছে। সেই কথা শুনে শেষা রেগে বলে মৃত্যুকে প্রতিরোধ করা যায় না। আমি একজন ডাক্তার হয়ে কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না রুগী কতদিন বেঁচে থাকবে, কারণ সব কিছু আল্লাহর হাতে রয়েছে। আল্লাহর নামই পারে এই সব কিছুকে বন্ধ করতে। আমি চাই তোমরা কোনো ভুল পথকে বেছে না নাও। তখন নুরি তার দুই ভাইকে থামায় ও বলে তাদের মায়ের লাশ এখনো পাশের ঘরে রয়েছে, তোমরা নিজেদের মধ্যে আর লড়াই করো না। সেই কথা শুনে শেষা ভিতরে চলে যায়। সেই সময় আমরা লক্ষ্য করি এবারে যেন শেষার শরীর শীতে কাঁপতে শুরু করেছে, যেমনটা আমরা মিউল এবং ইবুর ক্ষেত্রেও দেখেছিলাম। রাতে নুরি তার মায়ের মৃতদেহের পাশে ঘুমিয়ে পড়ে। রাত 12টা নাগাদ নুরির ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। তখনই আমরা দেখি তার ঠিক পিছনে তার মায়ের মৃতদেহটা হঠাৎ জেগে উঠে বসেছে, কিন্তু নুরি সেটা টের পায় না। সে উঠে দাঁড়ালে হঠাৎ সকলকে চমকে দিয়ে ইবুর লাশ দৌড়ে এসে তার মুখ চেপে ধরে। তখনই নুরি দুঃস্বপ্ন হতে জেগে ওঠে। আসলে সে তখনও ইবুর লাশের পাশেই শুয়েছিল, কিন্তু চমকে যাওয়ার মতন বিষয় হলো লাশের মুখ নিজের থেকেই তখন ঘুরে গেছে নুরির দিকে। তাই সে ইবুর মুখটা কাপড় দিয়ে ঢেকে দেয়। অপরদিকে তখন শেষা সেতুর উপর একলা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল এবং কাঁদছিল। হঠাৎ সে ব্রিজের এক প্রান্ত থেকে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। তখনই সে ঘুরে তাকালে তার মায়ের লাশটাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তখন শেষাকে বলছে আমি যে একা। তখনই ল্যাম্পপোস্টের বাল্ব ব্লাস্ট করে। এমন সময় ব্রিজের অপর পাশ থেকে মিউলের লাশ ডেকে উঠে বলে আমার সাথে এসো ছেলে। একদিকে তার বাবার লাশ, অপরদিকে মায়ের। শেষা প্রচণ্ড ভয়ে আঁতকে ওঠে। তখনই তার মাথার ওপর জ্বলতে থাকা ল্যাম্পটা ব্লাস্ট করে। পর মুহূর্তেই তারা অদৃশ্য হয়। অর্থাৎ এতদিন যা সে বিশ্বাস করতো না, সব কিছু এখন নিজের চোখে দেখছে। শেষা তো একজন ডাক্তার, তাই এসব মানত না, কিন্তু আজ সে নিজেই ভয়ে কাঁপছে। সে দ্রুত মোটর বাইকে চড়ে বাড়ি ফিরে আসে। ভয়ে দৌড়ে পালিয়ে আসে বলা যায়। বাড়ি ফিরে ঘুমের ওষুধ খেয়ে সে ঘুমিয়ে পড়ে। চতুর্থ দিন, যেখানে তার মাকে দাফন করার পরে ইয়ান্ডা নুরিকে সেই সামানের ঠিকানা দেখিয়ে বলে সে ওখানে যেতে চায়। তখন নুরি বলে শেষা কিছুতেই তাদেরকে যেতে দেবে না। ইয়ান্ডা বলে তারা গোপনে যাবে। সেই কথায় নুরি মনে করে তারা সেই রিচুয়াল করলেও শেষা তো করেনি, তাই সামানের কাছে গেলে তাকে বাঁচানোর একটা উপায় হবে। তাই নুরি বিষয়টা মেনে নেয়। এরপর তারা দুজনে মিলে বাইকে চেপে জঙ্গলের পথে সেই ঠিকানায় রওনা দেয়। অপরদিকে তখন শেষা নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ দমকা বাতাসে ঘরের জানালা খোলার শব্দে যখন তার চোখ খুলল, তখন সে আবার তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেল। তার গায়ে হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করলো। অদ্ভুত এক ঠান্ডা, যেন তাতে কারোর উপস্থিতি আছে। তখনই সে এক মুহূর্তের জন্য ঘরের আয়নার কাছে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সে শীতে কাঁপতে কাঁপতে ঘরের বাইরে এলে পাশের ঘর থেকে আবার তার মায়ের কণ্ঠস্বর ভেসে আসে। সেখানে চেক করতে গেলে আমরা দেখি দরজার পিছনে ইবুর জ্যান্ত লাশ বা পোচংকে দাঁড়িয়ে থাকতে। এরপর সে আজাংকে ডেকে জিজ্ঞাসা করে তোমার ঠান্ডা লাগছে? আজাং বলে না, একদম না। আজাং তখন জানায় নুরি আর ইয়ান্ডা এখানে নেই। এদিকে তখন ইয়ান্ডা ও নুরি পাহাড়ের উপরে সেই জঙ্গলের মধ্যে থাকা সামানের ঠিকানায় পৌঁছাতে রাত হয়ে যায়। সামান বা ওঝার নাম ছিল এম্বা। দেখা হলে এম্বা সেখানে আসার কারণ জানতে চায়। তখন তারা সব কিছু খুলে বলতে থাকে। অপরদিকে তখন শেষার বাড়ি থেকে রাতে দোয়া শেষ করে গ্রামের সকলে ফিরে যাচ্ছিল। তখন মিস্টার বুদি বলে বৃক্ষরোপণ সম্পর্কিত আপনার যদি কোনো সাহায্য দরকার পড়ে তাহলে আমাকে ফোন দিবেন। সেই কথা শুনে শেষা আজাংকে ডেকে জানতে চায় নুরি এবং ইয়ান্ডা ফিরেছে কিনা। আজাং বলে হয়তো গ্রাম প্রধানের কথায় তারা কোথাও গেছে, কারণ শেষবার ইয়ান্ডাকে উনার সঙ্গে কথা বলতে দেখেছি। এই কথা বলে আজাং কাজ করতে চলে যায়। শেষা নিজের ঘরে ফিরে আসে। সে তখন বিছানার নিচে কিছু খুঁজছিল। হঠাৎ সেখানে দেখে তার মায়ের রক্তমাখা একটা চোখের মণি পড়ে আছে। এই দৃশ্যটা অতি ভয়ানক ছিল। সে চমকে উঠে ভয় পেয়ে যায়। পুনরায় তাকালে চোখটা উধাও হয়। তখন সে বিছানার নিচে একটা ছোট্ট পুটুলি মানে তাবিজ দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল তা কোনো কালা জাদুর সঙ্গে সম্পর্কিত। সে তক্ষুনি সেই তাবিজের ছবি তুলে নুরিকে পাঠায়। ঠিক তখনই ঘরের বন্ধ জানালাটা দমকা বাতাসে জোরে খুলে যায় আর শেষা ভয় পেয়ে যায়। সে জানালার দিকে এগিয়ে যায়। তখন সে পিছনে ঘুরে তাকাতেই তার বাবার লাশটাকে দেখতে পায়। সে ভয় পেয়ে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু বাইরে তাকিয়ে দেখে তার বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। কৌতূহলী হয়ে
সে বাবার পিছু নেয়। ভাবতে থাকে বাবা তো মারা গেছেন, তাহলে উনি এখানে কিভাবে? যাই হোক, সে তার বাবাকে বাইরে অনুসরণ করে আর তার বাবা কিছু দূর এগিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে আমার সাথে এসো। সে ছুটতে থাকে। এদিকে আজং সেসার ঘরে এলে তাকে দেখতে পায় না। সে তখন সারা বাড়িতে খুঁজতে থাকে। একসময় সে নুরিকে কল করে। অপরদিকে নুরি তখন ইয়ান্ডার সঙ্গে এম্বা ওঝার বাড়িতে ছিল। আর এম্বা তখন বলছিল ক্লিয়ন মঙ্গলবার সত্যি একটা অভিশপ্ত দিন। সেই দিনে মৃত্যু হলে আত্মা তার পরিবারের সদস্যদেরকে টানতে থাকে, তাই তাদের সকলকে রিচুয়াল করা উচিত ছিল। যদি একজন না করে তখনও রিচুয়াল অসম্পূর্ণ থেকে যায়। এমন সময় আজং কল করে নুরিকে জানায় সেসা কোথাও চলে গেছে। সেই খবর শুনে নুরি বলে আমি ও ইয়ান্ডা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছি। কল কাটতেই নুরি তার ফোনে সেসার পাঠানো মেসেজটা দেখতে পায়। সে আর দেরি না করে ইয়ান্ডার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়। অপরদিকে তখন সেসা তার বাবার ছায়াকে অনুসরণ করে পৌঁছে গিয়েছিল নির্জন এক জঙ্গলের মাঝে, যেখানে জঙ্গলি পশুর জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল। জঙ্গলের মাঝে পৌঁছাতেই মিউলের ছায়া অদৃশ্য হয়। তখন সে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দেখার চেষ্টা করে। তখনই তার সামনে চলে আসে ইবুর পোচং। সে প্রচণ্ড ভয়ে বাড়ির দিকে ছুটতে থাকে। তখনই অসাবধানবশত হোঁচট খেয়ে তার পা অ্যানিম্যাল ট্র্যাপে মানে লোহা দিয়ে বাঁধানো ফাঁদে আটকে যায়। সে প্রচণ্ড আহত হয়। এদিকে তখন গ্রামবাসীরা মিলে মশাল আর টর্চ হাতে সেসার খোঁজে জঙ্গলের পথে বেরিয়ে পড়েছে। অপরদিকে সেসা কোনোভাবে নিজের পা ছাড়িয়ে নেয়, কিন্তু প্রচুর রক্তপাত হয়। এরপর সে ক্ষতস্থানে কাপড় বেঁধে কোনো রকমে মূল রাস্তায় চলে আসে। তখন আমরা আবারও সেই সবজি বহনকারী ট্রাককে আসতে দেখি। সেসা ড্রাইভারকে অনুরোধ করে বলে সে যেন তাকে নিকটস্থ ক্লিনিকে নামিয়ে দেয়। ড্রাইভার ট্রাকের পিছনে উঠে বসতে বলে। সে তাই করে। এরপর সেই ট্রাক সেসাকে একটা নির্জন স্থানে অবস্থিত ক্লিনিকের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। সেসা দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ আসে না দরজা খুলতে। একসময় সে নিজেই দরজা খুলে ভিতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেখানকার লাইটগুলো ফ্লিকার করতে থাকে। সেখানে তখন কেউ ছিল না, তাই সে নিজেই স্ট্রেচারে শুয়ে পড়ে ও শীতে কাঁপতে থাকে। তখনই কেউ তাকে নিয়ে যেতে শুরু করে। সেসা মুখের উপর থেকে চাদর সরাতেই তার মায়ের ভয়ঙ্কর মুখাবয়বকে দেখতে পায়। আসলে তার বাবা আর মার আত্মা সেসাকে নিয়ে যাচ্ছিল। যাই হোক, সেই দেখে সেসা অজ্ঞান হয়ে যায়। এরপর তার চেতনা ফিরে এলে সে নিজেকে মর্গে দেখতে পায়, যেখানে তার চারিপাশে 4টে লাশ রাখা ছিল। সে উঠে বসে ও পায়ের উপর থেকে চাদর সরায়। তখনই সে দেখে মর্গে থাকা মৃতদেহগুলো জীবিত হয়ে উঠে বসেছে এবং তারই দিকে চেয়ে আছে। একসময় তারা সেসার দিকে এগোতে থাকে। সেই দেখে সেসা খুব ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু তখন তার পা পিছলে যায় এবং একটি ধারালো লোহার রড তার মাথায় ঢুকে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। এদিকে তখন বাড়িতে পৌঁছায় নুরি আর ইয়ান্ডা। তখনই গ্রামপ্রধান মিস্টার বুদিকে ক্লিনিক থেকে কল করে জানানো হয় সেসা সেখানেই আছে। সেই কথা শুনে সবাই ক্লিনিকে যায়, কিন্তু সেখানে পৌঁছালে তারা সেসার লাশ দেখতে পায়। আসলে সেসা যখন ক্লিনিকের ভিতরে পড়ে গিয়েছিল তখনই নার্স ছুটে আসে ও দেখে সে মারা গেছে। এর মানে আমরা যে এতক্ষণ দেখলাম তা ছিল সেসার একটা কল্পনা। ওখানকার ডাক্তার বলে তারা অনেক চেষ্টা করেও সেসাকে বাঁচাতে পারেনি। সেই কথা শুনে নুরি ও ইয়ান্ডা গভীরভাবে মর্মাহত হয়ে পড়ে, কারণ তাদের পরিবারের 3 সদস্যই মারা গেছে, মা, বাবা আর এখন বড় ভাই। বাবা মাকে হারানোর পর বড় ভাই ছিল একমাত্র তাদের আশ্রয়, কিন্তু আজ সেই আশ্রয় নেই। 5ম দিন, বাবার মৃত্যুর পর সেই 5ম দিন, যেদিন তার দাদা সেসাকে দাফন করা হলো। নুরি আর ইয়ান্ডা ভীষণ ভেঙে পড়েছে। তখন আমরা দেখি আজংয়ের বাবা মানে মিউলের দুলাভাই মিস্টার সুওসো তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। এরপর তারা বাড়ি ফিরে একে অপরকে কিছুতেই বোঝাতে পারছিল না যে তারা তাদের দাদাকে বাঁচাতে পারেনি। তখন আজং এসে নুরিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর নুরি ও ইয়ান্ডা কথা বলার সময় বলে যদি সেদিন তার মা ও দাদা মানে সেসা সেই প্লেট ভাঙার রিচুয়ালটা করত তাহলে হয়তো সবাই বেঁচে যেত। তারা ভাবে আমরা দুজন বেঁচে আছি কারণ আমরা রিচুয়াল করেছিলাম, কিন্তু সেটা কি আদৌ সত্যি? এরপর রাত হলে আমরা নুরিকে দেখতে পাই। তখন সেও ঠান্ডা অনুভব করতে শুরু করেছে। তার মানে যাই হোক, সেই রিচুয়াল জিনিসটা ভুল ছিল, অর্থাৎ এবার তার পালা। নুরির মনে পড়ে যে তার মাও একইভাবে ঠান্ডা অনুভব করেছিল। ও বলেছিল আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, এবং আমরা লক্ষ্য করেছি যে শেষার সাথেও একই ঘটনা ঘটেছে। নুরি শেষার পাঠানো কালাজাদুর তাবিজের ছবিটা দেখেছিল, তাই সে সন্দেহের বশে নিজের ঘরের খাটের নিচটা খুঁজে দেখতে গেলে সেখানে সে একই দেখতে আরও একটা তাবিজ পায়। সে সেটা ইয়ান্ডাকে দেখায়, যা দেখে তারা দুজনেই বেশ হতবাক হয়। এরপর দুজনেই আবার সেই এম্বা ওঝার কাছে যায় ও
ও সেই খুঁজে পাওয়া তাবিজটা দিয়ে বলে তাদের সকলের ঘরের বিছানার নিচে একই দেখতে সেই তাবিজ রাখা ছিল। এছাড়া আমরা দুজনেই সেই প্লেট ভাঙার রিচুয়াল পালন করেছিলাম। তাহলে এখন নুরি কেন অসুস্থ হয়ে পড়ছে? উত্তরে এম্বা বলে, এই তাবিজ কতদিন ধরে তোমার বাড়িতে আছে? ইয়ান্ডা বলে, আমি জানি না। এম্বা বলে, এই তাবিজে আছে কবরের মাটি, যা ভালো ইঙ্গিত দেয় না। এর মানে কেউ তাদের পরিবারের উপর কালা জাদু করেছে, তাই মৃত্যু এখন তাদের পিছু নিয়েছে। তবে এর হাত থেকে বাঁচতে হলে তোমাদের দুজনকেই করতে হবে এক ভয়ঙ্কর রিচুয়াল, যার নাম টাপাপেন্ডাম। এই রিচুয়ালে তোমাদের রক্ত উৎসর্গ করতে হবে, আর এই রিচুয়াল এখনই শুরু করতে হবে, যাতে তারা কালা জাদুর মৃত্যুর অভিশাপকে উল্টে তার কাছে পাঠিয়ে দিতে পারে যে বা যারা সেই কালা জাদুর অভিশাপকে প্রেরণ করেছে। এর মানে টাপাপেন্ডাম রিচুয়াল সম্পন্ন হলেই নুরি আর ইয়ান্ডার বদলে তারা মারা যাবে যারা সেই কালা জাদু করেছে। এরপর রিচুয়াল অনুযায়ী এম্বা ইয়ান্ডা এবং নুরির হাত কেটে রক্ত সংগ্রহ করে। তারপর তাদের দুজনের দেহ মাটির নিচে পুঁতে দেয়, শুধু তাদের মাথা মাটির উপরে থাকে। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হয়। এম্বা 2 হাত ছড়িয়ে অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে আহ্বান করতে থাকে। এই দৃশ্য আমরা কাহিনী শুরুতে দেখেছিলাম। এরপর এম্বা তাদের দুজনের মাথার উপর হাত রাখলে টাপাপেন্ডাম রিচুয়াল অনুযায়ী কালা জাদুর প্রভাব উল্টে যায়। ভয়ঙ্কর জিনরূপী আত্মারা এবার ছুটে যায় প্রেরকের সর্বনাশ করতে। তখনই আমরা বুঝতে পারি এই কাজ করেছে আসলে আজংয়ের বাবা, মানে মিউলের দুলাভাই মিস্টার সুওসো। সুওসো তখন নিজের বাড়িতে বসে স্ত্রীর ছবি দেখছিল, মানে মিউলের একমাত্র বোনের। তখনই সুওসোর সামনে জিন চলে আসে। ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে যায়। তখনই সেই জিন তার গলা চেপে ধরে। জিন মৃত্যুর ভয়ঙ্কর রূপ নিয়ে তার উপর অ্যাসিড ঢেলে দেয় ও তার মুখে বমি করতে থাকে। তখনই সুওসো মারা যায়। এরপর সেই জিন ফিরে যায় এম্বার কাছে, যেখানে সে রিচুয়াল করছিল। নুরি সেই জিনকে দেখতে পেলে ভয় চিৎকার করতে থাকে। একসময় সে তার ভাই ইয়ান্ডার দিকে তাকালে সেখানে তার ভাইয়ের জায়গায় সেই জিনকে দেখে। সে আর নিজেকে সামলাতে পারে না। প্রচণ্ড ভয়ে দিশেহারা হয়ে মাটির গর্ত থেকে উঠে পালাতে থাকে। সঙ্গে সঙ্গে সেই জিন তাকে অনুসরণ করে, কারণ সে রিচুয়ালের মাঝেই উঠে পড়েছিল। এরপর জিন আক্রমণ করতে গেলেই বাজ পড়ে আর নুরি অজ্ঞান হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। তখন আমরা জানতে পারি সুওসোর স্ত্রী, মানে মিউলের একমাত্র বোন, একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, যার ফলে সুওসোর এক পা নষ্ট হয়ে যায়। সে লাঠিতে ভর করে হাঁটতে শুরু করে। তখন মিউল তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যেখানে মিউল বলেছিল যে তিনি তাকে সাহায্য করবেন এবং তিনি আজংকে সেরা কলেজে পাঠাবে। একই সাথে তিনি তার চাষাবাদ এবং বৃক্ষরোপণও দেখভাল করবেন। এবং এই কাজটি করতে গিয়ে মিউল ধীরে ধীরে তার নামে সুওসোর চাষ এবং প্ল্যান্টেশন পেয়েছিল। আবার সেই সময় আজংকে কলেজে না পাঠিয়ে তার জায়গায় ঘোড়ার দেখাশোনা করা এবং বাড়ির সকল কাজ করাতো। এরপর সুওসো যখন তার মেয়ের কাছ থেকে এই বিষয় জানতে পারে, তখন সে কালা জাদু করার সিদ্ধান্ত নেয় এবং সেই কালা জাদু দিয়ে সে তার পুরো পরিবারের উপর জিনরূপী মৃত্যু ছেড়ে দেয়। যে রিচুয়ালে মিউলের পরিবারের সকলের নামে তাবিজ তৈরি করা হয়, যা তার মেয়ে আজং তাদের সকলের বিছানা নিচে রেখেছিল। দেখতে গেলে এখানে আজংও সেই কালা জাদুর সাথে জড়িত ছিল। যখন একে একে মৃত্যু খেলা শুরু হয়েছিল, তখন বাবা আর মেয়ে মিলে বেশ খুশি হচ্ছিল। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা যখন একে একে মৃম্বার মাধ্যমে জেনে যায় ইয়ান্ডা, সে বিশ্বাস করতে পারছিল না যে আজং এমনটা করতে পারে। তখন সে বুঝতে পারে ক্লিয়ন মঙ্গলবারে তার বাবার মৃত্যু হয়েছিল বলে এমনটা হয়নি, অর্থাৎ শেষা ঠিক বলেছিল। অপরদিকে তখন আজং মিউলের বাড়িতে পৌঁছেছে। ঘোড়াটাকে আস্তাবলে বেঁধে রাখতে গেলে সে অদ্ভুত আচরণ করতে থাকে, কিছুতেই যেতে চায় না। এমন সময় বাড়ির লোহার গেট নিজের থেকে খুলে যায়। ঘোড়াটা লাফিয়ে ওঠে। তখন হাতের লাগাম ছুটে তা আজংয়ের পায়ে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘোড়াটি তাকে জঙ্গলে টেনে নিয়ে যায় এবং একটি গাছের ধারালো ডাল তার পেটের ভিতরে বিঁধে যায়। সেখানেই আজং মারা যায়। তখনই আমরা সেই জিনকে দেখতে পাই, বুঝতে পারি এটা সেই করেছে। তখনই নুরি চেতনা ফিরে পায়। আসলে সে যখন মাটিতে পড়ে অজ্ঞান হয়েছিল, তখন এম্বা তাকে তুলে এনে আবার সেই গর্তের মধ্যে রেখে তার রিচুয়াল সম্পন্ন করেছিল, যার ফলে তারা দুজনেই বেঁচে গিয়েছিল। পরদিন আমরা দেখি নুরি ও ইয়ান্ডা মিলে গ্রামবাসীদের সঙ্গে কবরস্থানে উপস্থিত ছিল। তখন আজং এবং সুওসোর লাশটাকে দাফন করা হচ্ছিল। এরপর তারা যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখন ইয়ান্ডা নুরিকে প্রশ্ন করে, তুমি কি শহরে ফিরে যাবে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য? উত্তরে নুরি বলে, আমি গ্রাম প্রধানের সাথে একটা চুক্তি করেছি এই গ্রামকে সাহায্য করব বলে। এটা আমার প্রথম প্রকল্পের কাজ। ইয়ান্ডা বলে, তার মানে গ্রাম প্রধান মানুষটা খারাপ নয়। তিনি আমার কাছে একদিন এসেছিলেন বাবার সাথে কথা বলতে।
বৃক্ষরোপণ সম্পর্কে কৃষকদের সাহায্য করবেন বলে। কিন্তু বাবা কখনোই চায়নি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তিনি উনাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করত। আসলে গ্রাম প্রধান একজন ভালো ব্যক্তি। নুরি বলে, এখন আমি শুধু আমার ভাইয়ের পাশেই থাকবো এখানে। সেই কথায় ইয়ান্ডা খুশি হয়ে বোনকে জড়িয়ে ধরে। এরপর ইয়ান্ডার মনে প্রশ্ন আসে, তারা শেষ পর্যন্ত বেঁচে গেল কিভাবে? তারা কি প্লেট ভাঙার সেই রিচুয়ালে বেঁচে গেল, নাকি সামানের করা টাপাপেন্ডাম রিচুয়াল থেকে? কাহিনীর শেষ দৃশ্যে আমরা দেখি এম্বার বাড়িতে পৌঁছেছে মিস্টার বুদি, যাকে দেখতেই এম্বা হাসি মুখে শুভেচ্ছা জানায়। এখন হতে পারে দুটো বিষয়, যা কাহিনীতে পরিষ্কার করে দেখানো হয়নি। মিস্টার বুদি একজন ভালো মানুষ, যে এম্বার সঙ্গে মিলে ইয়ান্ডা ও নুরিকে সাহায্য করেছিল। আবার সে খারাপ মানুষও হতে পারে। হয়তো গ্রাম প্রধান জানতো যে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য আছে এবং মিউল ধীরে ধীরে সুওসোর খামার নিজের দখলে নিয়েছিল। ফলে গ্রাম প্রধান সুযোগটাকে কাজে লাগিয়ে সুওসোকে সেই রিচুয়াল করতে প্ররোচিত করে। ফলে দুটো পরিবারের ক্ষয়ক্ষতি ঘটিয়ে শেষ পর্যন্ত জমিটি তার কবলে চলে আসে, যা তার একটা চাল ছিল। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য